Hello and welcome to my channel Edu Physics Bangla. Today's topic is lactic energy, LATTICA, lactic energy. So, my handwriting is too bad because I have no stylus. I'm writing with my mouse. So please compromising with it. আজকের টপিকটা তাহলে কি ল্যাটিক এনার্জি। ল্যাটিক এনার্জিটা কি একটা এক্সাম্পলের সময় বোঝা Na প্লাস এটা গ্যাসিয়াস স্টেটের এলিমেন্ট প্লাস Cl মাইনাস এটাও গ্যাসিয়াস স্টেটের এলিমেন্ট, এখান থেকে একটা কম্পাউন্ড তৈরি হলো কি NaCl। আচ্ছা, এটা যদি দেখি Na প্লাস, সরি প্লাস চার্জটা অবভিয়াসলি মাইনাস উপর দিকে হবে। Na প্লাস এটা যদি দেখি এই কম্পাউন্ডটা কম স্টেবল, কারণ প্রথম কথা তো Na প্লাস এখান থেকে একটা ইলেকট্রন বের করে নেওয়া হয়েছে। আচ্ছা, দ্বিতীয় কথা এটা সলিড ছিল, একে গ্যাসে কনভার্ট করা হয়েছে। সো একে এনার্জি দেওয়া হয়েছে, ইলেকট্রন বের করানোর জন্য আবার এনার্জি দেওয়া হয়েছে। সো এর স্টেবিলিটিটা কোথাও না কোথাও গিয়ে একটু কম হয়েছে, কারণ এর মধ্যে এনার্জির মানটা বেশি হয়ে গেছে। আচ্ছা, Cl মাইনাস এরও স্টেবিলিটিটা কম, এরও স্টেবিলিটিটা কম অবশ্যই। আচ্ছা, এখান থেকে যে NaClটা তৈরি হলো তার স্টেবিলিটি কিন্তু বেশি। Na প্লাসের স্টেবিলিটি কম কারণ এনার্জি বেশি। ই এটা স্টেবিলিটি কম, এটা স্টেবিলিটি কম, বাট NaCl এর স্টেবিলিটি বেশি। তাহলে স্টেবিলিটি কম কখন হয়? স্টেবিলিটি কম একটা এলিমেন্ট বা একটা কম্পাউন্ডের তখনই হবে যখন কম্পাউন্ডটার এনার্জি বেশি হবে। এনার্জি যখন কম তখন স্টেবিলিটি বেশি হবে। মানে রিলেশনটা কিছুটা এরকম, ই প্রপোর্শনাল টু 1/s। এস কম হলে ই বাড়বে, ই কম হলে এস বাড়বে। এবার তাহলে এখানে স্টেবিলিটি কম ছিল, এখানে কম্পাউন্ড তৈরি হতে হঠাৎ করে স্টেবিলিটিটা বেড়ে গেল। অবভিয়াসলি এই রিয়াকশনটায় কিছু না কিছু একটা এনার্জি তো লস করতেই হবে ভাই, না হলে এনার্জি স্টেবিলিটি তো বাড়বে না, মানে এনার্জি তো কমবে না। তো এই যে পরিমাণ এনার্জিটা লস হলো সেটাই হচ্ছে ল্যাটিক এনার্জি। হোয়াট ইজ ল্যাটিক? যে পরিমাণ এনার্জিটা লস হলো। এবার যদি আমি এই রিয়াকশনটার ভাইস ভার্সা করে দিই, মানে NaCl এখান থেকে আমি আনবো Na প্লাস প্লাস Cl মাইনাস, তো ভাইস ভার্সা করলে কি হবে? এটাকে এনার্জি দিতে হবে এই দুটো কম্পাউন্ড তৈরি করার জন্য। তখন আমাকে কি করতে হবে না, ল্যাটিক এনার্জি যে এখানে মাইনাস হচ্ছে, ল্যাটিক মানে এই রিয়েকশনটা যদি দেখি তাহলে প্লাস ল্যাটিক এনার্জি, মানে ল্যাটিক এনার্জিতে রিলিজ হয়ে যাচ্ছিল, বেরিয়ে যাচ্ছিল, এখানে সেই ল্যাটিক এনার্জিটাকে আবার আমাকে পজিটিভ করতে হবে, মানে যোগ করতে হবে। যে এনার্জিটা যোগ করতে হবে তার ফলে এই দুটো কম্পাউন্ড আবার তৈরি হবে। অর্থাৎ একটা স্টেবিলাইজড এলিমেন্ট থেকে একটা দুটো কম, একটা স্টেবিলাইজড কম্পাউন্ড থেকে দুটো কম স্টেবিলাইজড কম্পাউন্ড তৈরি করতে হবে। সেই পরিমাণ এনার্জিটাই হলো ল্যাটিক এনার্জি, মানে NaCl এর ল্যাটিক এনার্জির কথা বলছি। আচ্ছা, তো ডেফিনেশন কি দাঁড়ায় ল্যাটিক এনার্জি? আমি এখানে ডেফিনেশন লিখবো না, ডেফিনেশন সবার বই আছে, রাট্টু তোতা হোকে কই ফায়দা নেই। তো এটা মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ল্যাটিক এনার্জি সবসময় গ্যাসের জন্য দেয়, গ্যাসের জন্য কাজ করে। গ্যাসিয়াস স্টেটে যখন কোনো দুটো এলিমেন্ট থাকে তাদের যদি মানে মধ্যে যদি রিয়াকশন হয়, রিয়াকশনের ফলে যদি একটা কম্পাউন্ড তৈরি হয়, তাহলে অবভিয়াসলি একটা ল্যাটিক এনার্জি রিলিজড হবে। কারণ গ্যাসিয়াস স্টেটে স্টেবিলিটি কম ছিল, এটাও কম ছিল, ওটা স্টেবিলিটি যদি বেশি হয় তাহলে একটা ল্যাটিক এনার্জি রিলিজড হবে। না হলে আবার যদি ভাইস ভার্সা রিয়াকশন করি তাহলে আবার ল্যাটিক এনার্জি শোষিত। ঠিক আছে, এটাই হচ্ছে ল্যাটিক एनर्जी फॉर्मूला। এবার ল্যাটিক এনার্জি ক্যালকুলেট करूंगा कैसे? ল্যাটিক এনার্জি ক্যালকুলেট করব কি করে? ল্যাটিক এনার্জি ক্যালকুলেট করার জন্য কোনো ডাইরেক্ট মেথড নেই। ল্যাটিক এনার্জি ক্যালকুলেশনের জন্য কোনো ডাইরেক্ট মেথড নেই, কিন্তু একটা মেথড আছে যেটা ইনডাইরেক্টলি ল্যাটিক এনার্জি ক্যালকুলেট করা যায়। সেই মেথডটা হলো বন্ড হেবার সাইকেল। বন্ড হেবার সাইকেল দিয়ে এই ল্যাটিক এনার্জিটা কি করা যায় না, ক্যালকুলেট করা যায়। এবার তাহলে ল্যাটিক এনার্জি ক্যালকুলেট করার তো কোনো ডাইরেক্ট নেই, তো ল্যাটিক এনার্জি ক্যালকুলেট করার জন্য কি আছে, নন ডাইরেক্ট বা সরি ইনডাইরেক্ট, নন ডাইরেক্ট, যাই হোক আমি ইংলিশে কাছে আছি। ল্যাটিক এখান নন ডাইরেক্ট, ইনডাইরেক্ট হবে বন্ড
হেভার সাইকেল, এটা হচ্ছে ল্যাটিক এনার্জি ক্যালকুলেট করার একটা আর কি প্রসেস। যাই হোক, তো ল্যাটিক মানে ইনডাইরেক্টলি একটু খাটতে হবে এটা, আর কিছু না। তো এবার এই বন্ড হেভার সাইকেলটাকে দেখা যাক জিনিসটা কি। আচ্ছা, বন্ড হেভার সাইকেল একটা এনার্জির টার্ম আছে, যেখানে আমরা বলি এনার্জির টার্মটাকে হিট অফ ফরমেশন, হিট অফ ফরমেশন। এটা সমান আমরা কি লিখতে পারি, এইচ এফ, হিট অফ ফরমেশন এইচ এফ। আচ্ছা, হিট কখন, মানে হিট অফ ফরমেশন মানে কি, অবভিয়াসলি একটা হিট রিলিজ হচ্ছে, এটা দেখাচ্ছে কি হিট রিলিজ হচ্ছে। আচ্ছা, একটা জিনিস বলা যাক, যে যে কোনো এনার্জি হোক, যে কোনো এনার্জি হোক, সেই এনার্জিটা অ্যাট লাস্ট কোন এনার্জিতে কনভার্ট হয়, না অ্যাট লাস্ট হিট এনার্জিতেই ওই এনার্জিটা কনভার্ট হবে। যে কোনো এনার্জি হোক, মেকানিক্যাল হোক, ইলেকট্রিক্যাল হোক, কিংবা লাইট, মানে আলোক শক্তি, লাইট এনার্জি হোক, সেটা অ্যাট লাস্ট একটা হিট এনার্জিতেই কনভার্ট হবে। এটা হচ্ছে এনার্জির নিয়ম, এটা রুল, যে হিট এনার্জিতেই কনভার্ট হবে। কারণ হিট এনার্জি একটা ডিসোসিয়েটেড ফর্ম। এবার যদি এর থেকেও বেশি আরো কোনো এরকম ফর্ম থাকে, তাহলে তাতে আবার কনভার্ট হবে। দিস ইজ দ্য রুল অফ এনার্জি। আমরা আপাতত হিট এনার্জি জানি। তো হিট অফ ফরমেশনকে আমরা ডেল্টা এইচ এফ দ্বারা চিহ্নিত করব। আচ্ছা, এবার এই বন এবার সাইকেলের একটা জিনিস দেখা যাক, এন এ প্লাস সিএল এখান থেকে তৈরি হলো এন এ সিএল। অবভিয়াসলি এখানে সিএল টু ছিল, আমি হাফ দিয়ে দিলাম। তো এন এ প্লাস সিএল, এখান থেকে এনএসএল বা সিএল টুকে যদি আমি হাফ না দিতে চাই, তাহলে এখানে টু এনে দিয়ে দেবো। টু এনে দিয়ে দিয়ে এই হাফটাকে আমি মুছে দেবো। সো এখানে কি হবে আমার, টু এন এ সিএল হবে। তো এখান থেকে একটা ডেল এইচ এফ হিট এনার্জি বেরাবে। এটা কিন্তু গ্যাসিয়াস আয়ন নয়, এটাও গ্যাসিয়াস আয়ন নয়। অতএব এটা ল্যাটিক এনার্জির ফরমেশনে কিন্তু পড়বে না। এটা ওই বন্ড বন্ড হারবার সাইকেল, এটা এটারই পয়েন্ট। এটা ল্যাটিক এনার্জির পয়েন্ট নয়, কারণ ল্যাটিক এনার্জিতে বলাই ছিল যে ওটা খালি গ্যাসিয়াস এলিমেন্টের জন্য কাজ করে। এটা তো গ্যাসিয়াস এলিমেন্ট নয়, এটা একটা সলিড কম্পাউন্ড, এটা একটা গ্যাসিয়াস কম্পাউন্ড, এখান থেকে এনএসিএল তৈরি হলো। তো এবার এর ফরমেশনটা কিরকম কিরকম হলো, মানে কি কি এনার্জি দিলাম তার ফলে আমার এনএসিএলটা ফট করে তৈরি হয়ে গেল, সেটা দেখা যাক। আচ্ছা, কি করা যায়, এনে টু এনে। আচ্ছা, একে প্রথমে গ্যাসে কনভার্ট করতে হবে। তাহলে কি হলো, না এখান থেকে হয়ে গেল টু এন এ প্লাস, ঠিক আছে, টু এন এ প্লাস এখান থেকে হয়ে গেল। আচ্ছা, দেন আমি হিসাবের সুবিধার্থে, আমার হিসাবের সুবিধার্থে আমি এই টুটাকে মুছছি, আর এখানে হাফটাকে জুড়ছি। টু এনে দিয়েও হবে, আমি একটু পরে ওটাকে দেখাবো। তো এখানে আমার কি লাগলো, না এসই সাবলিমেশন এনার্জি লাগলো। সাবলিমেশন মানে কি, না যেই প্রসেস একটা সলিড থেকে গ্যাসিয়াস কম্পাউন্ড তৈরি হবে, সেই প্রসেসকে বলা হবে সাবলিমেশন এনার্জি। এখানে অবভিয়াসলি প্লাসটা হবে না, কারণ আমি তো ইলেকট্রন বেরো করিনি, বা ইলেকট্রন মানে ওরকম কিছু ঘটনা ঘটায়নি এর সাথে, তো কেন প্লাস। কিন্তু সাবলিমেশন এনার্জি কাছে প্লাস হবে, কারণ সাবলিমেশন এনার্জিটা আমাকে দিতে হলো, তার ফলে এই গ্যাসটা তৈরি হলো। আচ্ছা, এর নেক্সট স্টেপে কি হবে, না আমি আয়নাইজেশন এনার্জি এর উপর ফলাবো আর কি। এটা যেহেতু গ্যাসিয়াস স্টেটে আছে, তো আমি আয়নাইজেশন এনার্জি এটার উপর দিতে পারবো। আই কি হবে, প্লাস, আই প্লাস দিলে কি হবে, এন এ প্লাস তৈরি হয়ে গেল, কারণ একটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে গেছে, যেহেতু আমি আই প্লাস করে দিয়েছি, না আয়নাইজেশন এনার্জি একে দিয়েছি, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি এটাকে বলে। তো আমি এখানে আমার কম্পাউন্ড পেয়ে গেলাম আয়নাইজেশন এনার্জি। এবার এই সিএল টুটা কিন্তু বন্ডে আছে, মানে সিএল সিএল বন্ড। সিএল সিএল বন্ডটা কিরকম, সিএল সিএল বন্ডটা সমযোজী বন্ড, সিএল সিএল বন্ডটা সমযোজী বন্ড। তো এই বন্ডটাকে আমাকে প্রথমে ভাঙতে হবে যদি আমি এখান পর্যন্ত আসতে চাই। তো এখানে হাফ আছে, তো বন্ডটাকে ভাঙতে হলেও আমাকে হাফই দিতে হবে। মানে বন্ড ডিসোসিয়েশন এনার্জি, অর্থাৎ ডিই, বা ডিসোসিয়েশন এনার্জি বললেই চলে, ডিই বাই টু,
দিলে কি হলো, এটা হাফ হয়ে গেল। এখান থেকে তাহলে আমি কি পাবো, না এখান থেকে আমি সিএল পেয়ে যাবো। আচ্ছা সিএল কে কি সাবলিমেশন এনার্জি দেওয়ার দরকার আছে? না, কোনো দরকার নেই, কারণ সিএল অলরেডি গ্যাস, এটা গ্যাসিয়াস ফর্মেই থাকে। আমি খালি বন্ড ডিসোসিয়েশন এনার্জি দিয়ে এই যে বন্ডটা ছিল এটা ভেঙে শুধু সিএল এটাকে কনভার্ট করে দিলাম। আচ্ছা, এবার আমি এতে কি দিব, না আয়োনাইজেশন এনার্জি ফেলাবো। আয়োনাইজেশন এনার্জি, না সরি, এটা আয়োনাইজেশন এনার্জি দরকার নেই, কারণ আমি ধরাই না সিএল এর কক্ষপথ থেকে ইলেকট্রনকে বের করাবো, আমি ইলেকট্রন ঢোকাবো, আমার সিএল মাইনাস দরকার। তো আমি কি করব, ইলেকট্রন এফিনিটি ঢোকাম করবো। ইলেকট্রন এফিনিটি মানে কি, ইলেকট্রনকে, একটা ইলেকট্রনকে নিয়ে একটা এলিমেন্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এটাই হচ্ছে এফিনিটি, ইলেকট্রন এফিনিটি। ইলেকট্রন এফিনিটি কখন পজিটিভ হয়, ইলেকট্রন এফিনিটি তখন পজিটিভ হবে যখন আহ, মানে কম্পাউন্ডটা চাইছি চাইছি যে আমার মধ্যে ঢুকুক ইলেকট্রনটা, কোনো সমস্যা নেই, কিন্তু মাইনাস কখন হবে, যখন চাইছে না ভাই ঢুকুক, ও ঢুকুক, এটা চাইছে না আর কি, তখন মাইনাসটা হবে, ইলেকট্রন এফিনিটি মাইনাস হয়ে যাবে, কারণ ও আর চাইছে না যে জিনিসটা ঢুকুক আমার মধ্যে। সরি, আমি একটু ভুল বলে ফেললাম। ইলেকট্রন এফিনিটি তখন মাইনাস হবে যখন ও চাইছে যে আমার মধ্যে ইলেকট্রনটা ঢুকুক, আর ইলেকট্রন এফিনিটি তখন প্লাস হবে যখন ও চাইছে না যে আমার মধ্যে জিনিসটা ঢুকুক। আচ্ছা, একটা এক্সাম্পলই নেওয়া যাক, এটা যদিও টপিকের নয় তবুও, যেমন ও টু মাইনাস, প্রথমে ফার্স্ট ইলেকট্রন এফিনিটি কি হবে, না ওকে, এটা ফার্স্ট ইলেকট্রন এফিনিটি, ফার্স্ট ইলেকট্রন এফিনিটিটা কি হবে, ফার্স্ট ইলেকট্রন এফিনিটিটা মাইনাস হবে, কারণ ও চাইছে যে একটা ইলেকট্রন ঢুকুক, আমার কোনো সমস্যা নেই। এটার ফরমেশন বলছি, এটা থেকে এটা বলছি না, এটার ফরমেশন বলছি। ও মাইনাস, এবার সেকেন্ড ইলেকট্রন এফিনিটি, সেকেন্ড ইলেকট্রন এফিনিটিটা, ও টু আর চাইছে না যে আমার মধ্যে ঢুকুক, ওর মধ্যে আর জায়গা নেই ভাই, নেই জায়গা নেই, তবুও আমরা ঢুকাচ্ছি, তাহলে ওটা কি হবে, পজিটিভ হয়ে যাবে, ইলেকট্রন এফিনিটি পজিটিভ, তখন আসবে ও2 মাইনাস, আমরা জোর করে ঢুকাচ্ছি। মানে ব্যাপারটা কি, ইলেকট্রন এফিনিটি মানে একটা এনার্জি তো, এবার যখন আমরা একটা ইলেকট্রন দিচ্ছি তখন আমাদেরকে ওরকম কোনো এনার্জি দিতে হচ্ছে না, বাইরে থেকে প্রয়োগ করতে হচ্ছে না, এনার্জিটা নেগেটিভ হচ্ছে, কিন্তু আমাদের এনার্জিটা তখন পজিটিভ হবে যখন আমরা জোর করে ঢুকাচ্ছি। মানে বাইরে থেকে তো আমাকে আলটিমেটলি একটা শক্তি তো প্রয়োগ করতে হচ্ছে নাকি ভাই, একটা তো শক্তি প্রয়োগ করতেই হবে না, তো ওই শক্তিটার জন্যই এটা প্লাস হচ্ছে। অ্যাকচুয়ালি এটা কেন হচ্ছে, না ওই যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি, ও কি হয়, ও এই তো মনে হয়, হ্যাঁ এইটি, 1:2, 2:2, 2 2 4, 2p 4। আপ স্পিন অ্যাকচুয়ালি এটাকে আমরা ডাউন স্পিনেও দেখাতে পারি, কারণ হুন্ডের যে রিসার্চ পেপার যদি কেউ দেখে থাকে সেখানে এরকম কোনো ব্যাপার মেনশন নেই যে এটাকে আপ স্পিনেই খেয়ে দেখাতে হবে, এগুলো ওই বইগুলোর কেনা, আমাদের বোর্ড বা যে কোনো জিনিস বইয়ের কেড়ামি যে এখানে আপ স্পিনে দেখাতে হবে, এরকম কোনো নিয়ম নেই ভাই যে আপ স্পিনেই দেখাতে হবে, তুমি ডাউন স্পিনেও দেখাতে পারো, কারণ হুন বলেছিল যে ইলেকট্রন সর্বদা তার কক্ষপথে ডিজেনারেটেড কক্ষপথে ইলেকট্রন ঢুকবে প্যারালালি। এস এর ক্ষেত্রে হুন্ডের, এস অরবিটালের জন্য হুন্ডের সূত্র কোনোভাবেই প্রযোজ্য নয়, কারণ ওর তো একটাই মাত্র কক্ষপথ, কক্ষক, সেই কক্ষপথ বলছি, ওর তো একটাই মাত্র কক্ষক, ওর ওর ক্ষেত্রে কি করে হুন্ডের সূত্র প্রযোজ্য হবে? হুন্ডের সূত্র তখন প্রযোজ্য হবে যখন একটার বেশি কক্ষক থাকবে, যেমন পি অরবিটাল, তিনটে কক্ষক আছে, তো তবে গিয়ে হুন্ডের সূত্র প্রযোজ্য হচ্ছে। তো ভাই এর আর জায়গা নেই তো এর কোথায় স্থান দেবে, তো এখানে ওই ইলেকট্রনটাকে ঢোকাতে হলে অবশ্যই আমাদেরকে এনার্জি দিতে হবে। এই এক্সাম্পলটা আমরা একটু পরে আসবো, আপাতত সিএল এ দেখা যাক। সিএল কে আমরা বন্ড ডেফিসিয়েন্সি চাই, মানে বন্ড ভাঙার এনার্জি দিয়ে দিয়েছি, তো সিএল গ্যাসিয়াস স্টেটে চলে আসছে, সিএল তো গ্যাসিয়াস ছিল, তো সিএল2 থেকে সিএল চলে আসছে। সিএল কে এবার ইলেকট্রন এফিনিটি প্রয়োগ করতে হবে, ইলেকট্রন এফিনিটি মাইনাস দেওয়া হলো, তাহলে এখান থেকে কি চলে এলো, না এখান থেকে চলে এলো সিএল মাইনাস। তো আমি এটাকে মুছছি, সিএল মাইনাস, এবার সিএল মাইনাস চলে এলো, তো এখান থেকে আমরা কি কম্পাউন্ড পেয়ে গেলাম, এখান থেকে এই কম্পাউন্ডটা পেয়ে গেলাম, এই কম্পাউন্ডটা পেতে হলে কি হলো, না ল্যাটিক এনার্জিটা এখান থেকে বেরিয়ে গেল।
তো এর টোটাল এনার্জিটা কি হলো, মানে এই যে আমরা এইচ এফ বললাম, এইচ এফ বা যেটা হচ্ছে হিট অফ ফরমেশন এনার্জিটা, এই টোটাল হিট অফ ফরমেশন এনার্জিটা কি হলো, এইচ এফ, এইচ এফ ইজ ইকুয়াল টু কি হলো, এইচ এফ ইকুয়াল টু হলো আমাদের এই যে এন এ প্লাসটা করার ক্ষেত্রে যে এনার্জিটা, মানে ফার্স্ট সাবলিমেশন এনার্জি প্লাস এটা মানে আয়নাইজেশন এনার্জি দিতে হলো, দেন এই যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি দিতে হলো, মাইনাস ই ইলেকট্রন এফিনিটি মাইনাস এল ই। তো হিট অফ ফরমেশন থেকে ফরমেশনের এই পুরো সমীকরণটা এলো। তো এই এল ইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি আর হিট অফ ফরমেশনটাকে যদি এ পাশে নিয়ে আসি, মানে কিছুটা এরকম, আর এটাকে আমরা যদি এখানে নিয়ে যাই, আর মাইনাস সমেত নয়, আচ্ছা চাই না, তাহলে আমরা কি পেয়ে যাব, এল ই পেয়ে যাব, মানে যেটা হচ্ছে আমাদের ল্যাটিক এনার্জি পেয়ে যাব। তো এই হলো ল্যাটিক এনার্জির কিস্সা। এবার ভাই ল্যাটিক এনার্জি কিছু কিছু ফ্যাক্টরের উপর অবভিয়াসলি ডিপেন্ড করবে, ওই ফ্যাক্টরগুলো আস্তে আস্তে জানবো, তারপর আরেকটা এক্সাম্পল দেখবো, তারপর আমাদের শেষ। ফ্যাক্টরস অফ ল্যাটিক এনার্জি, ফ্যাক্টর মানে কি, যেই সমস্ত বিষয়গুলোর উপর ল্যাটিক এনার্জিটা ডিপেন্ড করছে, তাই না? তো এন এ প্লাস প্লাস সিএল মাইনাস, এখান থেকে তৈরি হলো কি NaCl। আবার ওই উদাহরণটা নিচ্ছি, তো Na প্লাস আর Cl মাইনাস থেকে কিভাবে NaCl তৈরি হলো, এটা এনাই এটা এনাই সরি এটা ক্যাটায়ন, এটা একটা অ্যানায়ন, অ্যানায়ন ক্যাটায়নের মধ্যে কি হবে, অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, একটা ফোর্সও কাজ করবে, অ্যাট্রাকশন ফোর্স কাজ করলে এই NaClটা আমাদের ফরমেশন হয়ে গেল, ঠিক তো, একদম ঠিক, ওটাই NaClটা আমাদের ফরমেশন হয়ে গেল। এই ফরমেশনটার জন্য ভাই কিছু তো একটা ফোর্স কাজ করলো না। আচ্ছা ফোর্সের একটা ইকুয়েশন জানি, যেখানটা আমরা নিউটনিয়ান মেকানিক্সের একটা ইকুয়েশন জানতাম ফোর্সের, এফ ইকুয়াল টু জি এম ওয়ান জি এম ওয়ান ইন্টু বাই আর স্কোয়ার। ওই নিউটনিয়ান মেকানিক্সের ওই যে ফর্মুলাটা আছে, ওই ফর্মুলাটার উপরেই বেস করে তৈরি করা হচ্ছে এফ, সরি প্রপোজনালিটি সাইনটা দেবো না, এফ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এটাই, এটা অবশ্যই নিউটনিয়ান মেকানিক্স থেকেই জানা, মানে এর ধারণাটা এভাবেই জন্মেছিল যে নিউটন যখন তার সমীকরণটা দেন, গ্র্যাভিটেশনের গ্র্যাভিটেশনের যখন সমীকরণটা দেন, তখন সেখানে এখানে M1 M2 ছিল। তো যারা এই ইলেকট্রিক নিয়ে যারা একটু চর্চা করছিলেন, তারা বললেন যে ইলেকট্রিক চার্জের জন্য এরকম কিছুটা বানানো যেতে পারে। তো তেনারা ভেবে এটা বানান। সম্ভবত অগাস্টিন দে কুলাম এর সবচেয়ে বেশি কৃতিত্ব ছিল এতে। হ্যাঁ কুলাম্বেরই হবে, এটা কুলাম্বেরই তো সমীকরণ। তো আচ্ছা, এবার এখান থেকে ল্যাটিক এনার্জিটা তাহলে কি কি হবে, না ফোর্স আছে, ফোর্স আর এনার্জি তো দুটো সেম টার্ম নয়। তো আমরা কি করব, আচ্ছা এনার্জি মানে আমরা বলতে পারি F × R, কারণ যেটা আছে ওয়ার্ক ইজ ইকুয়াল টু এনার্জি ইজ ইকুয়াল টু F × R, আমরা বলতে পারি F × R, উভয় পক্ষে আমরা আর গুণ করছি, Q1 Q2 বাই আর স্কোয়ার ইন্টু আর। তো এই আর গেল কেটে, তো আর আর পড়ে থাকলো, এখান থেকে আমরা কি পাবো, এনার্জি ইকুয়াল টু K × Q1 Q2 বাই খালি আর, খালি আর। তো এখান থেকে কি হলো, না আমি যদি এই ফর্মুলাটা ল্যাটিক এনার্জির ক্ষেত্রে ফেলাই, তাহলে এল ইজ ইকুয়াল টু
কে ইন্টু, হয়তো এই সমীকরণটা বইয়ে নেই, এবার এটা ডিরাইভ করা আমার সমীকরণ, তো আমি জানি না যে এটা লেখা যাবে কি না, তবুও আমার মতো এটা লেখা যাবে, কেন যাবে না। তো এল ই মানে ল্যাটিক এনার্জিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে এই যে Q1 Q2 আছে, মানে একটা হবে জেড প্লাস আর জেড মাইনাসের উপর, মানে ক্যাটায়ন অ্যানায়নের উপর ল্যাটিক এনার্জিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, মানে চার্জ যত বাড়বে তত ল্যাটিক এনার্জিও বাড়বে। আর ল্যাটিক এনার্জিটা ইনভার্সলি প্রপোর্শনাল হবে 1/r এর উপর। আর জিনিসটা কি, আর জিনিসটা হচ্ছে একটা আয়নিক কম্পাউন্ডের সাইজ, মানে যদি আমরা ফ্লুরিনের সাইজ এরকম, আর যদি আমরা ফ্লুরিন ক্লোরিন আয়োডিন ব্রোমিন আয়োডিন যাই হোক, যদি আমরা আয়োডিনের দেখি, আয়োডিনের সাইজটা এরকম বড়। তা এই যে সাইজটা এটাই বোঝাচ্ছে আর, ঠিক আছে, এটাই আর বোঝাচ্ছে। হুম, তো এইসব জিনিসগুলোর উপর ল্যাটিক এনার্জি ডিপেন্ড করে। এর একটা এক্সাম্পল দেখা যাক। হুম, তো যেমন NaF আর হচ্ছে আমাদের MgF2 AlF3, এর মধ্যে কার ল্যাটিক এনার্জি ভাই বেশি হবে? Na, Mg আর Al এই তিনটেই একই পিরিয়ডে অবস্থিত, তো সাইজের অতটা কোনো ফেরাক আসবে না, আসবে, আসবে না, আসবে, কিন্তু অতটাও আসবে না। কিন্তু ম্যাগনে কিন্তু যদি এখানে সোডিয়াম থাকতো আর লিথিয়াম থাকতো তাহলে সাইজে কিন্তু অনেকটা ফেরাক চলে আসতো, কারণ ওটা আমরা একটা শ্রেণী বরাবর নামছি, এটা তো পর্যায় মানে পিরিয়ড বরাবর যাচ্ছি, তো সাইজে অতটা ফেরাক আসবে না। তো আমরা যদি চার্জ ক্যালকুলেট করতে যাই Na প্লাস Mg2 প্লাস Al3 প্লাস, মানে খেয়াল রেখো পিরিয়ড বরাবর যদি এলিমেন্টগুলো প্রায় পরপর পরপর থাকে তাহলে ওদের মধ্যে সাইজের অতটা ফেরাক আসবে না, কিন্তু চার্জের ফেরাক আসবে, চার্জের ফেরাক আসবে। সো চার্জের ফেরাক আসা মানে এটা হয়ে গেল বড়, এটা হয়ে গেল আরো বড়, মানে AlF3 ল্যাটিক এনার্জিটা বেশি, মানে একে ভাঙতে বেশি ল্যাটিক এনার্জি প্রয়োগ করতে হবে, একে ভাঙতে আর একটু কম, একে ভাঙতে আরো একটু কম ল্যাটিক এনার্জি প্রয়োগ করতে হবে। সো এটাই ছিল ল্যাটিক এনার্জি টপিক। আজকের মতো এখানেই হ্যালো শেষ। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ভালো লাগলে এডু লাইক ফিজিক্স বাংলা। করো। আজকে আমরা কি পড়ব? টুডেইজ টপিক ইজ ল্যাটিক এনার্জি। হোয়াট ইজ ল্যাটিক এনার্জি?